আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতায় চোখ রাখলেই আমরা মুর্শিদাবাদের ইতিহাস তথা সিরাজউদ্দৌলা এবং পলাশির যুদ্ধের কথা আমরা সবাই জানি। সেই রবার্ট ক্লাইভের কথা আমাদের মনে আসে সেই ইতিহাস পড়তে গিয়ে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা ইন্টারন্যাশনাল বাজারেও মুর্শিদাবাদের নাম প্রায় সকলেই জানেন। এই মুর্শিদাবাদের নানা ইতিহাস আমরা মুর্শিদাবাদবাসী হয়েও আমরা অনেকে সঠিক ইতিহাস অনেকেই জানি না। আমরা অনেকেই একদিনের জন্য বা দুদিনের জন্য বা কোনো একটা টাইমের জন্য গিয়ে সেখানে আমরা বেড়াতে যাই এবং গাইডদের ট্রেনিংপ্রাপ্ত কিছু কথা শুনে আমরা সেই ইতিহাসগুলোকে সত্য বলে মনে রাখি বা মনে করি। কিন্তু আমাদেরকে আসল ইতিহাস জানতে গেলে কিছু বই পড়তে হবে, কিছু ভালো ভিডিও দেখতে হবে, তবে আমরা আসল ইতিহাস আমরা জানতে পারবো। মন গড়া ইতিহাসগুলো আমরা শুনে আসার পর সেগুলোকে আমরা সত্য বলে মনে করি। তো আমাদেরকে চেষ্টা করতে হবে একজন মুর্শিদাবাদবাসী হিসাবে মুর্শিদাবাদের ক্ষেত্রে সঠিক ইতিহাসটা আমাদের জানা দরকার। তাই একজন মুর্শিদাবাদবাসী হিসাবে তাই মুর্শিদাবাদের কিছু ইতিহাস তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করছি এবং আগামী দিনে আরও এই ধরনের নানা ভিডিও আমি রিলিজ করব। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন, আপনাদেরকেও ভালো লাগবে। আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক উপকার দেবে। তো মুর্শিদাবাদের ইতিহাস আলোচনা করতে গিয়েই আমি প্রথমে আপনাদেরকে বলবো যে এই যে তথ্যগুলো আমি নিয়ে আপনাদের এই যে ভিডিওটা তৈরি করছি, এই ভিডিও কিন্তু বিভিন্ন নেট থেকে বিভিন্ন বই থেকে আমি যতটুকু পেরেছি তথ্য সংগ্রহ করেছি। আরও অনেক তথ্য যেগুলো এখনও হাজারদুয়ারির যে লাইব্রেরি হাজারদুয়ারির মধ্যে আছে, সেখানেও প্রচুর বই আছে। সেই সমস্ত বইগুলোর মধ্যে অনেক ঐতিহাসিক বা অনেক ইতিহাসের ঘটনা আছে। আমরা কাঠগোলাপের বাগানের কথা শুনেছি, সেখানে অনেক বই আছে, সেখানে অনেক কিছু ইতিহাস জানা যায় যেগুলো ঐতিহাসিকরা পড়াশোনা করে সেখান থেকে নানা তথ্য তারা বইয়ে ছাপানোর চেষ্টা করেন, সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তো আসল ইতিহাস সেই সবগুলো থেকেই জানা যায়। লৌকিক মুখে আমরা হয়তো গাইডের কাছ থেকে শুনে থাকি, তো গাইডরা হয়তো সব সময় সঠিক তথ্য দিতেও পারেন না। তো তারা বিশেষ করে হাজারদুয়ারি বা ইমামবাড়ার যে মেন জায়গাগুলো রয়েছে লালবাগের মধ্যে, সেই জায়গা থেকে সঠিক ইতিহাস অনেকটা জানা যায় তাদের মুখ থেকে, কিছুটা হলেও অনেকটা সঠিক জানা যায়। কিন্তু আদার্স যেগুলো রয়েছে যেমন মির্জাফরের জাফরগঞ্জ বা আজিমুন্নেসার, যেটাকে আমরা কলিজা খাকির জায়গা বলি, এই ইতিহাসগুলোর মধ্যে অনেক কিছু বিকৃত অবস্থায় রয়েছে। তো এরপরে আমার পরবর্তী ভিডিও আসবে, আমরা যে কলিজা খাকির সমাধি বলে আমরা যেটা জানি, আদেও কি সেটা কলিজা খাকি, আদেও কি তিনি কলিজা খেতেন, মানুষের কলিজা খেতেন? তো সেই নিয়ে আমি একটা ভিডিও পরবর্তী টপিকসে আলোচনা করব, আপনারা লক্ষ্য রাখবেন। আজকের আমার বিষয় হচ্ছে, আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি, এটাকে আমরা হাজারদুয়ারি বলে জানি, অনেকেই আমরা কিন্তু এই হাজারদুয়ারিটাকে চিনি। তো মুর্শিদাবাদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে লালবাগ চেনা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় বা কোনো ডিরেকশান দেওয়ার আশা করছি প্রয়োজন হবে না। তো আমি যে ডিরেকশানটা দিচ্ছি, আমাদের মুর্শিদাবাদ এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলা থেকে যারা আসবেন তাদের জন্য দিক হচ্ছে, যারা সুদূর পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা থেকে বা উত্তরের দিক থেকে যারা আসবেন, আপনারা যদি বাসে আসেন তাহলে আপনারা বাসে এলে আপনাদেরকে সোজা এসে মুর্শিদাবাদের বহরমপুর শহরে আপনাদেরকে প্রথমে নামতে হবে। সোজা উত্তর থেকে যে কোনো স্টেট গাড়িতে বা যে কোনো লাক্সারি গাড়িতে আপনারা সোজা এসে বহরমপুরে এসে নামবেন। বহরমপুর থেকে যে কোনো ওখানে টোটো গাড়ি বলুন বা চেন্নাই গাড়ি বলুন বা কোনো অটো বলুন, ওখান থেকে প্রায় 10 কিলোমিটার ভাগীরথী নদীর ধার হয়ে সোজা আপনারা 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে আপনারা লালবাগ পৌঁছে যাবেন। আর যদি আপনারা উত্তর থেকে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে খাগড়াঘাটি স্টেশনে নামার পর আপনাদেরকে অটো ধরতে হবে। অটো ধরে আপনারা সোজা বহরমপুর শহর, বহরমপুর থেকে তারপর আপনারা লালবাগ চলে যাবেন। খাগড়াঘাটে নামলে আপনাদের টোটাল ওখান থেকে ওই মোটামুটি প্রায় 6-7 কিলোমিটার আপনারা খাগড়াঘাটি স্টেশন থেকে প্রথমে বহরমপুরে যাবেন, বহরমপুর থেকে আপনারা চলে যাবেন লালবাগ 10-12 কিলোমিটার মধ্যে। আর যদি আপনারা বাসে করে আসেন উত্তর থেকে, দার্জিলিং শিলিগুড়ি থেকে বা উত্তরের অঞ্চল থেকে, তাহলে আপনারা সোজা বাসে এলে একদম টোটাল বহরমপুরে আপনারা নামতে পারবেন। বহরমপুরগামী, কলকাতাগামী বহরমপুরগামী আপনারা বাস ধরে নিলে আপনারা বহরমপুরে নেমে যাবেন। যারা বর্ধমান থেকে আসবেন
যারা বর্ধমান থেকে আসবেন, যেদিক থেকে আসুন না কেন বাসে করে, তো আপনাদেরকে নামতে হবে কিন্তু বহরমপুর শহরে। তো বহরমপুর শহরে আপনাদেরকে নেমে সেখান থেকে আপনাদেরকে টোটো করে বা চেন্নাই করে চলে যেতে হবে। আর বর্ধমান রুট থেকে যদি আপনারা আবার হাওড়া থেকে যদি আপনারা ট্রেন ধরে আসেন, তাহলে আপনাদেরকে একইভাবে খাগড়া স্টেশনে নামতে হবে এবং ওই একই প্রসেসে আপনাদেরকে বহরমপুর আসতে হবে। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে যদি আপনারা আসেন, কলকাতার শিয়ালদা স্টেশন থেকে যদি আপনারা ট্রেন ধরেন, তাহলে আপনাদের ট্রেন এসে দাঁড়াবে বহরমপুর কোর্ট স্টেশনে। সেখান থেকে আপনারা একটা অটো ধরে প্রথমে বহরমপুর বাস স্ট্যান্ডে আসবেন। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে তখন আপনারা ওখান থেকে লালবাগ যাওয়ার অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা ভাগীরথী নদীর তীর হয়ে, বহরমপুর থেকে ভাগীরথী নদীর তীর অর্থাৎ গঙ্গার ধার হয়ে আপনারা কিন্তু লালবাগে যাবেন। এটা আপনাদের পক্ষে অত্যন্ত সুবিধাজনক হবে। এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা প্রথমে হাজারদুয়ারিতে উঠবেন এবং এটা অত্যন্ত সুবিধাজনক হবে। এই হলো লালবাগ যাওয়ার যে রুট, সেটা আমি বলে দিলাম। দূরের যারা পর্যটক আছেন, তারা যদি মনে করেন নাইট হল্ট করবেন, তাহলে আপনারা লালবাগ এবং তার পার্শ্ববর্তী যে হাজারদুয়ারি প্যালেসের পার্শ্ববর্তী অঞ্চলে অনেক আপনারা ভালো সস্তা রেটের ভালো হোটেল আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখানে উৎকৃষ্ট খাবারের অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে আপনারা বিভিন্ন নেট মারফতে বা বিভিন্ন কেউ যদি পরিচিত থাকে মুর্শিদাবাদের মধ্যে, তো তাদের সঙ্গে পরিচয় করে আপনারা সঠিক জায়গাটা জেনে নেবেন। অথবা আপনারা যদি মনে করেন বহরমপুরে থাকবো, তো বহরমপুরের বিভিন্ন হোটেলে থেকেও আপনারা লালবাগে যেতে পারবেন। তবে বহরমপুরটা একটুকু হয়তো কস্টলি ভাড়া হতে পারে। তো এই ক্ষেত্রে লালবাগে নিলে লালবাগেই সুবিধা হবে ওখান থেকে দেখা এবং ওখানে প্রতিদিন সকালে বেরিয়ে যাওয়া। তবে বহরমপুরটাও এক্ষেত্রে খারাপ নয়। বহরমপুর অনেক বড় ভালো হোটেল আছে, সেখানেও আপনারা থাকতে পারেন এবং বহরমপুর শহরটাও খুব ঘোরার একটা ভালো জায়গা। তো আজকে আমি এই যে হাজারদুয়ারি সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করব। অনেকে হাজারদুয়ারি সম্পর্কে অনেকে ভুল তথ্য জেনে থাকেন। অনেকে আবার আমরা মুর্শিদাবাদবাসী অনেকে এমন আছি যারা আমরা ভাবি যে হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলা বা আলিবর্দী খাঁ তৈরি করেছিলেন। এই সমস্ত অনেক ধারণা আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে। তো যারা মুর্শিদাবাদে বেড়াতে আসবেন বা যারা মুর্শিদাবাদবাসী আছেন, তারা এই ভিডিওগুলো একটু লক্ষ্য রাখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আগামী দিনে সেখানে গেলে যদি আপনারা গাইড নেব মনে করেন, আপনারা নিতে পারেন। তবু আপনাদের আগে থেকে জেনে রাখা একটা খুব উপকারে লাগবে এবং আপনাদের ঘুরতে এবং বুঝতে আরও সুবিধা হবে। আর আপনারা যদি এমনি শুধু ঘুরতে যান, আপনারা শুধু চোখের দেখা দেখে আসেন, তাহলে সেটা আপনাদের কাছে অতটা ইন্টারেস্টিং বলে মনে হবে না। তো আপনারা আমার এই ভিডিওটা পুরো ফার্স্ট টু লাস্ট একদম টোটালি কমপ্লিট দেখবেন, তাহলে দেখবেন আপনাদেরকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমরা চলে আসি এখন হাজারদুয়ারির সম্পর্কে নানা তথ্য, সে তথ্যগুলো আপনারা পরপর দেখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। লালবাগ সম্পর্কে, মুর্শিদাবাদ সম্পর্কে আরও নানা ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা রাখছি আপনাদেরকে ভালো লাগবে। আপনারা আমার ভিডিও লক্ষ্য রাখুন। এই সেই নাম করা হাজারদুয়ারি, যার ভিতরে যাওয়ার আগে আমরা দেখে নেব এর আশেপাশে কি আছে। বাম দিকে দেখছেন, এটা হাজারদুয়ারির প্রবেশপথ। এটা একটা গেট, এটা গেটের সামনের ছবি। গেট পার করে আপনারা চলে যাবেন হাজারদুয়ারির সামনে। ডান দিকে দেখছেন বয়ে চলেছে পবিত্র গঙ্গা নদী, যাকে আমরা ভাগীরথী নদী বলে জানি। ঠিক ডান দিকেই দেখুন ভাগীরথী নদী। হাজারদুয়ারির ঠিক সামনেই রয়েছে মদিনা মসজিদ। হাজারদুয়ারির সামনে বাম দিকে দেখছেন এটা ঘড়িঘর। হাজারদুয়ারির পাশে ডান দিকে রয়েছে হলুদ মসজিদ। কথিত আছে হাজারদুয়ারি তৈরি করার সময় শ্রমিকদের নামাজ পড়ার জন্য এই মসজিদটি তৈরি করা হয়। হাজারদুয়ারির পিছনে রয়েছে এই ওয়াসেফ মঞ্জিল। হাজারদুয়ারির আরও পিছনে রয়েছে দক্ষিণের দরজা। এই দরজা দিয়ে নাকি নবাবরা হাতির পিঠে চেপে হাজারদুয়ারিতে প্রবেশ করতেন। এই দক্ষিণের দরজাই ছিল নবাবদের আসার প্রধান রাস্তা। এই ছিল হাজারদুয়ারির আশেপাশের মোটামুটি কিছু ধারণা। যদিও আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমি পরবর্তীকালে আরও ডিটেলসে প্রত্যেকটা বিষয় একটা করে দেখাবো। আপনারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন।
প্রথমেই যে গেটটা দেখালাম সেখানে প্রবেশ করেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। তারপরে টিকিট কাউন্টারে টিকিট কেটে চলে আসবেন এই সামনে, ঠিক হাজারদুয়ারির সামনে দেখছেন অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, এটাই হাজারদুয়ারি। এবার এই হাজারদুয়ারির সম্পর্কে আমরা ডিটেলস জানবো। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হাজারদুয়ারিকে নিয়ে কিছু কথা, আশেপাশের বিষয়গুলো নিয়ে আমরা কিছু আজকে আলোচনা করব না। আজকে হাজারদুয়ারি হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। হাজারদুয়ারির সামনে সেই বিখ্যাত ইমামবাড়া এবং সেই বিখ্যাত কামান, বাচ্চা বলি কামান বা বাচ্চা বলি তোপ। হাজারদুয়ারি প্যালেসের দুই পাশে রয়েছে ব্রিটিশ রাজত্বের প্রতীক হিসাবে দুটি সিংহের মূর্তি। শুধু হাজারটি দরজা নিয়েই নয়, হাজার হাজার দর্শনার্থী, পর্যটক সকলকে নিয়েই কিন্তু হাজারদুয়ারি যেন মনে হয় পুরো নামকরণের দিক দিয়ে পুরো সার্থক হয়েছে। চলে আসি এবার হাজারদুয়ারির আসল রহস্য নিয়ে। না, নবাব সিরাজউদ্দৌলা এই হাজারদুয়ারি তৈরি করেননি। তার প্রাসাদ ছিল হিরাজেল প্রাসাদ, যে ভাগীরথীর কথা বললাম। মধ্যে 100টি দরজা নকল, বাকি 900টি দরজা আসল। বিচার কার্যের সময় কোনো আসামি যাতে পালিয়ে যেতে না পারে বা শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে, অর্থাৎ তারা যেন বোকা বেনে যায়, তার জন্য এই দরজা। এই দরজার চাবি একটি ছিল, অর্থাৎ একটি চাবি দিয়ে সমস্ত দরজা খোলা যেত। 41 একর জায়গার মধ্যে মোট 12 বিঘা জায়গার উপরে এই হাজারদুয়ারি প্যালেসটি নির্মিত হয়ে আছে, যার মধ্যে রয়েছে 114টি ঘর এবং 21টি গ্যালারি। প্রত্যেকটা গ্যালারি কয়েকটি ঘর নিয়ে তৈরি হয়েছে। বর্তমানে এটিকে একটি মিউজিয়াম হিসাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। এর ভিতরে কি রয়েছে তা মুখে বলে শেষ করা যাবে না। আপনারা এসে স্বচক্ষে ভিতরে দেখে প্রত্যেকটা জিনিসের গায়ে তার বর্ণনা খুব বাংলা অক্ষরে এবং ইংরেজি ভাষাতে সুন্দরভাবে লেখা আছে। আপনারা প্রত্যেকটা পড়ে পড়ে সুন্দরভাবে দেখবেন এবং আপনাদেরকে খুব ভালো লাগবে। তবুও তার মধ্যে আমি ভিতরের কিছু জিনিস আপনাদের সামনে একটু তুলে ধরলাম। হয়তো সম্পূর্ণ সবটা দিতে পারা যাবে না, কিছু কিছু জিনিস আপনাদের ভিতরের জিনিস কিছু দেখালাম। গার্ডরা অর্থাৎ গাইড যারা থাকবে তারা ভিতরে গিয়ে আপনাদেরকে কখনোই বোঝাবে না। আপনাদেরকে বাইরে যতটুকু আমি বোঝালাম ততটুকুই তারা বোঝাবে। হয়তো আরও কিছুটা তথ্য
পাবেন পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন ডিটেলসে আমি আরও আলোচনা করব ইমামবাড়া সম্পর্কে, ঘড়িঘর সম্পর্কে। আপনারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন। তবে যতটুকু বাইরের মধ্যে বললাম এটাই আপনাদেরকে 90% বলে দিচ্ছি। তবে ভিডিও ছোট করতে গেলে তথ্য তো অনেক কিছু বাদ দিতেই হবে, তো আরও অনেক ডিটেলস আমরা পরবর্তীকালে ভিডিওতে দিব। তো এখন চলে আসি আমরা এর ভিতরের মধ্যে কি কি আছে মোটামুটি কিছু আমরা জেনে নেব, তারপরে আমরা ভিডিওটি শেষ করে নেব। হাজারদুয়ারির সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন কোন দিক দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। সেটা প্রথম তলাতেই প্রবেশ করে আপনারা পাবেন অস্ত্র গ্যালারি। এখানে প্রায় 2600 থেকে প্রায় 2700 রকমের অস্ত্র এখানে রয়েছে। প্রায় 2600 থেকে 2700 অস্ত্র এখানে রয়েছে। নবাব সিরাজউদ্দৌলা থেকে, আলীবর্দী থেকে সিরাজউদ্দৌলা, মীর কাসিম, সকলের অস্ত্র এখানে রয়েছে। রয়েছে ছোট ছোট কামান, বন্দুক এবং সিরাজউদ্দৌলাকে হত্যা করার ছুরি, অনেক কিছু এখানে রয়েছে। পলাশির যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র সব কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। এবং প্রথম তলাতে বিভিন্ন যে অফিস, সে অফিস পরিচালনার যে জায়গা, সেটা প্রথম তলাতেই করা হয়েছিল। আপনারা চোখে সরাসরি না দেখলে সেগুলো আপনারা বুঝতে পারবেন না যে কত অপরূপ সুন্দর। দ্বিতীয় গ্যালারিতে রয়েছে মহারানী ভিক্টোরিয়ার দেওয়া 161টি ঝাড়যুক্ত সেই সুন্দর ঝাড়বাতি, যেটি মহারানী ভিক্টোরিয়া গিফট করেন। এছাড়াও দ্বিতীয় গ্যালারিতে অর্থাৎ আর্ট গ্যালারিতে রয়েছে সুন্দর সুন্দর হাতির দাঁতের তৈরি সোফা সেট, বাসনপত্র, ডাইনিং টেবিল, খাবারের টেবিলের বিভিন্ন জিনিসপত্র, সোনা রূপোর পালকি সিরাজউদ্দৌলার, এরকম আরও অনেক নানান জিনিস দ্বিতীয় তলাতে রয়েছে ম্যাজিক আয়না, মমি করা পাখি, মমি করা কুমির, হারুনুর রশিদের লেখা কোরআন শরীফ, সোনায় মরা কোরআন শরীফ, সোনার পাতায় মরা কোরআন শরীফ। এছাড়াও রয়েছে প্রায় 12,000 দামি বই গ্রন্থাগারে। এই দামি বই যা দুষ্প্রাপ্য, যা পাওয়া যায় না। এছাড়াও রয়েছে আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না। আপনারা সচক্ষে এসে দেখলে আরও বেশি আনন্দ পাবেন। তৃতীয় তলায় রয়েছে নবাব এবং বেগমদের থাকার জায়গা। যদিও এখানে উঠতে দেওয়া হয় না, গ্যালারির অনেকটাই রুম বন্ধ থাকে। বলা হয় নাকি কর্মীর অভাবে এই রুমগুলোতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কর্মীর অভাব থাকায় সমস্ত রুম বন্ধ থাকে। তবে শুক্রবারের দিন পুরো হাজারদুয়ারি প্যালেসটা বন্ধ থাকে। মঙ্গলবারের দিন বেশিরভাগই গ্যালারি খোলা থাকে। শুক্রবার টোটাল বন্ধ থাকে হাজারদুয়ারি প্যালেস, অন্যান্য দিন বাকি দিনগুলোতে খুলে থাকে। মঙ্গলবারের দিন প্রায় সমস্ত গ্যালারি খোলা থাকে, বেশিরভাগ গ্যালারি খোলা থাকে। তো আপনাদেরকে যে বর্ণনা আমি দিলাম, সে বর্ণনা কিন্তু মুখে বলেও শেষ হবে না। আপনারা পারলে অবশ্যই আসবেন, মুর্শিদাবাদ এসে ঘুরে যাবেন, বেরিয়ে যাবেন। আপনারা মুর্শিদাবাদে আসার যে রাস্তা বলে দেওয়া হয়েছে, সে রাস্তা ধরে আপনারা আসবেন, মুর্শিদাবাদ ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। মুর্শিদাবাদে এসে যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনো দরকার হয়, ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার আমাকে যোগাযোগ করবেন। আমি এখানে কোনো এজেন্ট নয়, কোনো কিছুর এজেন্ট নয়। আপনারা মুর্শিদাবাদ এসে কোনো কিছু ইনফরমেশানের, কোনো কিছুর দরকার হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। একজন মুর্শিদাবাদবাসী হিসাবে যতটা পারি আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং মুর্শিদাবাদের ইতিহাসকে আরও সকলের কাছে পৌঁছে দেবেন। এসে টিকিট কাটবেন, ছাত্রছাত্রীদের টিকিট লাগে না, তবুও জেনে নেবেন। অবশ্যই মুর্শিদাবাদে বেড়াতে আসবেন। আসসালামু আলাইকুম।